আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবায়েত শরীফ, প্রভাষক, বাংলা বিভাগ, ওমর গনি এমইএস কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে আলোচনা করব ধ্বনিতত্ত্বের মৌলিক কিছু বিষয় নিয়ে। তোমরা যারা বাংলা বিভাগের অনার্স ফোর্থ ইয়ারে পড়ো, তোমাদের একটি 100 নম্বরের কোর্স আছে ধ্বনিতত্ত্বের উপরে। আবার তোমরা যারা ইন্টারমিডিয়েট পড়ো, তোমাদেরও একটা অধ্যায় আছে বাংলা উচ্চারণের নিয়ম। এখানেও কিন্তু ধ্বনিতত্ত্বের মৌলিক কিছু বিষয় আলোচনা করা হয়। তো এই জন্যে আমি আজকে তোমাদের সামনে এই ধ্বনিতত্ত্বের কিছু মৌলিক বিষয় আলোচনা করব। তো প্রথমে আসলে আমাদের জানা প্রয়োজন ধ্বনি কাকে বলে বা ধ্বনি বলতে আমরা কি বুঝি। এই সংজ্ঞাটা এরকম হবে যে ফুসফুস থেকে আগত বাতাস যখন আমাদের নাক ও মুখ দিয়ে বের হয়, তখন যে অর্থবোধক আওয়াজের সৃষ্টি হয় তাকেই ধ্বনি বা ধ্বনিতত্ত্ব বলে। তো তোমরা যারা অনার্স ফোর্থ ইয়ারে পড়ো, তোমাদের অবশ্যই একটা কথা মনে রাখতে হবে যে এই যে যে তোমরা যে সংজ্ঞাগুলি দিবা বা যে বিষয়টা নিয়ে ধ্বনিতত্ত্বের যে বিষয়টা নিয়ে আলোচনা করবা, অবশ্যই তোমাদের ছবি এঁকে আহ, বা চিত্র এঁকে তোমাদের কিন্তু এই বিষয়গুলি বুঝাই দিতে হবে। এবং তোমাদের নিজেদেরও বুঝতে হলে এই ধ্বনিতত্ত্বটা বুঝতে হলে অবশ্যই কিন্তু চিত্রগুলি তোমাদের এটা অবশ্যই দরকার। তো আমরা এই ধ্বনিতত্ত্বের এই সংজ্ঞাটাই একটা চিত্রের মাধ্যমে দেখবো এখানে। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে একটা মানুষের শরীর। তো এখানে এটা হচ্ছে মুখ। হ্যাঁ, মুখ, আর এটা হচ্ছে নাক। তো নাক এবং মুখ এই এখান থেকে এরকম করে একটা নালী এরকম করে আমাদের বুকের ভিতরে আসে, তাই না? এখানে এসে এই দেখো এরকম করে আলাদা হয়ে যায়, তাই না? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি কি? ফুসফুস, তাই না? তো দেখো আমরা যে সংজ্ঞাটা একটু আগে মুখে বললাম, এটা আমরা এই চিত্রের সাহায্যে বলতে পারি কিনা। আমরা কি বলছি একটু আগে কথাটা, যে ফুসফুস থেকে যে বাতাস, হ্যাঁ, ফুসফুস থেকে বাতাস এই যে যাওয়ার সময় এই যে এই কিসের কোন জায়গা দিয়ে যায়? এই কণ্ঠনালী দিয়ে যায়, তাই না? কণ্ঠনালী দিয়ে যে এখানে এই যে মুখ দিয়ে এবং এই নাক দিয়ে বাতাসটা বের হয়। বের হওয়ার সময় যে অর্থবোধক আওয়াজের সৃষ্টি হয় সেটাকে কি বলে? ধ্বনি বলে। তাহলে এরকম করে তোমরা এরকম করে একটা চিত্র আঁকতে পারো, আঁকার পরে এরকম করে সংজ্ঞাটা দিতে পারো, ঠিক আছে? এটা কিন্তু শুধুমাত্র এই বিষয়টার জন্য, প্রতিটা বিষয়ের জন্য এরকম করে তোমরা চিত্রটা আঁকতে পারো। আর এই চিত্রটার নাম আসলে কি হবে? এটার নাম হচ্ছে বাকযন্ত্র। বাকযন্ত্র, ঠিক আছে? আচ্ছা, আর এখানে একটা আমাদের এই পেটের ঠিক উপরে এখানে এই যে এখানে একটা মধ্যচ্ছেদা থাকে, হ্যাঁ, মধ্যচ্ছেদা। এই মধ্যচ্ছেদার উপরে যত কিছু আছে এখানে, হ্যাঁ, আমাদের শরীরে যত কিছু আছে সবকিছু কিন্তু এই বাকযন্ত্রের অংশ, হ্যাঁ, বাকযন্ত্রের অন্তর্ভুক্ত। তাহলে আমরা বলতে পারি আসলে বাকযন্ত্রটা কি, কোনগুলি বাকযন্ত্র। যেমন দেখো এই যে ফুসফুস, ফুসফুস হচ্ছে কি? বাকযন্ত্রের একটা অংশ। আমরা এই যে দাঁত, তাই না, দাঁত, নাক, হ্যাঁ, মুখ, এগুলো সবগুলি হচ্ছে কি? এগুলা বাকযন্ত্রের অংশ। মানে বাকযন্ত্র কোনগুলি? যেগুলো হচ্ছে আমাদের ধ্বনি উৎপাদনের জন্য সাহায্য করে, সেটা হচ্ছে মূলত বাকযন্ত্র। আশা করি তোমরা বুঝতে পারছো আমার কথাগুলি। এখন দেখো ধ্বনির যেহেতু আমরা সংজ্ঞাটা বুঝে গেলাম এবং চিত্রের মাধ্যমে এটা আমরা বুঝে ফেললাম, এখন আমরা যাব ধ্বনি কত প্রকার। হ্যাঁ, তো আমরা জানি ধ্বনি হচ্ছে কি দুই প্রকার, তাই না? একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি। তো স্বরধ্বনিটা আসলে কি, বা স্বরধ্বনিটার সংজ্ঞাটা কি হবে? হ্যাঁ, এই যে দেখো আবার আমরা একটু চিত্রে চলে যাই। এই যে ফুসফুস থেকে যখন এই বাতাসটা আমাদের নাক এবং মুখ দিয়ে বের হবে, বের হওয়ার সময় কোথাও যদি বাধা না পায় তাহলে আমাকে আমরা কি বলবো? তাকে বলবো স্বরধ্বনি, ঠিক আছে? আমি এখানে একটু লিখে দিচ্ছি, এই যে স্বর, ঠিক আছে, তাকে আমরা বলবো স্বর। আর ব্যঞ্জনটা কাকে বলবো? ঠিক আছে, ব্যঞ্জনটা বলবো হচ্ছে এই যে দেখো এই ফুসফুস থেকে বাতাস যখন নাক এবং মুখ দিয়ে বের হবে তখন কোথাও যদি বাধা পায়, ঠিক আছে, তাহলে দুইটা কথা আমরা মনে রাখলেই কিন্তু হচ্ছে এই বাতাসটা যখন নাক এবং মুখ দিয়ে বের হবে তখন যদি বাধা পায় তাকে বলবো আমরা কি? এই ব্যঞ্জন ধ্বনি। আর যদি বাধা না পায় তাকে বলবো আমরা এই স্বরধ্বনি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটা দুটো স্বরধ্বনির উদাহরণ দিই। যেমন এ একটা স্বরধ্বনি, স্বরে অ একটা স্বরধ্বনি, হ্যাঁ, রস্যই একটা স্বরধ্বনি, ঠিক আছে? একইভাবে দেখো ব্যঞ্জন ধ্বনি কোনগুলি? যেমন দেখো ক, খ, গ, এগুলো হচ্ছে কি? ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে? তো এখানে একটা কথা বলে রাখা দরকার যে এই ধ্বনি এবং বর্ণ এটা কিন্তু আলাদা। নিশ্চয়ই আমরা জানি ধ্বনিগুলি হচ্ছে আমরা যেগুলা মুখে বলবো বা উচ্চারণ যেগুলা করবো সেগুলা কিন্তু ধ্বনি, ঠিক আছে? যখনই আমরা এই একটা ধ্বনি, যেমন ধরো স্বরে অ, এটা আমি মুখে বলবো, আবার যদি আমি এখানে এখানে যদি লিখে ফেলি তখনই কিন্তু এটা বর্ণ হয়ে যাবে, ঠিক আছে? লিখলেই কিন্তু এটা বর্ণ হয়ে যাবে। তাহলে আমরা বর্ণের সংজ্ঞাটা কি বলবো? ধ্বনির লিখিত রূপকেই কি বলে? বর্ণ বলে। আর আরেকটা জিনিস আমাদের এখানে লাগবে, সেটা হচ্ছে অক্ষর। অক্ষরটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে, অক্ষরটাও কিন্তু এই ধ্বনি বর্ণ এদের মতো না, এটা কিন্তু পুরোপুরি আলাদা। তো আমরা আসো আমরা এই বিষয়টা একটু আলোচনা এখানে করে দিই।
যে এখানে আমরা তাহলে দেখতে পাচ্ছি কি, একটা হচ্ছে কি ধ্বনি, ঠিক আছে, আরেকটা হচ্ছে বর্ণ, আরেকটা হচ্ছে অক্ষর, ঠিক আছে। এই তিনটা তিনটা বিষয় কিন্তু এখানে আছে। এই তিনটা বিষয় কিন্তু প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা বিষয়। যেমন আমরা ধ্বনির সংজ্ঞাটা কিন্তু একটু আগে দিয়ে ফেলছি, হ্যাঁ, যে আমরা যেগুলো উচ্চারণ করি, তাই না, অর্থবোধক যে আওয়াজগুলি, সেগুলোকে কি বলে, ধ্বনি বলে, ঠিক আছে। আবার দেখো এই যে এই স্বরে আমি মুখে বললাম, আবার যদি আমি এটা লিখে ফেলি তখন এটা কি হয়ে যাবে, বর্ণ। তাহলে আমরা সংজ্ঞাটা কিরকম করে বলতে পারি যে ধ্বনির লিখিত রূপকেই বর্ণ বলে। আর আরেকটা দেখো ওই যে অক্ষর যেটা আছে, অক্ষরটাও কিন্তু আমরা অনেকে মিলাই ফেলি ধ্বনি বর্ণের সাথে, হ্যাঁ। তো এটা এটা আমরা কিভাবে করে বলবো, অক্ষরটার সংজ্ঞাটা কি বলবো, যে আমরা এক নিঃশ্বাসে বা এক প্রয়াসে একটা শব্দের যতটুকু অংশ উচ্চারণ করতে পারি তাকেই কি বলে, অক্ষর বলে, ঠিক আছে। আমরা একটু একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে আমরা আশা করি বুঝে ফেলবো এটা, ঠিক আছে। যেমন দেখো আমরা একটা উদাহরণ দিলাম এখানে, ময়কারে মা, মা। তাহলে এই মা একটা কি, মা একটা কিন্তু শব্দ, তাই না। আবার এটাকে কিন্তু মাকে আমরা একটা কি বলতে পারি, একটা ধ্বনিও বলতে পারি, তাই না। আবার মাকে একটা কি বলা যায়, একটা অক্ষরও কিন্তু বলা যায়, তাই না। তাহলে আমরা দেখো এই জায়গায় যদি এই মাটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হয়, ম যোগ সরেয়া, তাই না। তাহলে দেখো এখানে ধ্বনি বর্ণ কয়টা, বর্ণ কিন্তু এখানে ম আর হচ্ছে কি সরেয়া। কিন্তু তোমরা যদি ধ্বনি খেয়াল করো, ধ্বনি কিন্তু এখানে তিনটা, কারণ এই স্বরে আ কিন্তু কোনো ধ্বনি না, এই স্বরে অ এবং স্বরে অ মিলে কি হয়, স্বরে আ হয়। তাহলে এখানে দেখো এই একটা দুইটা আর হচ্ছে কি একটা, তিনটা কিন্তু এখানে ধ্বনি। আর বর্ণ কয়টা, দুইটা। তাহলে দেখো ধ্বনি আর বর্ণের মধ্যে কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে। আবার আমরা এই মা শব্দটাকে আরেকটু বাড়াই, দেখো এখানে আরেকটা র দিয়ে দিলাম আমরা, দেখো তাহলে কি হয়ে গেল, মার, তাই না, মার। এই দেখো, তাহলে মারও কিন্তু একটা শব্দ, তাই না। এখন দেখো এই মার মধ্যে, এটার মধ্যে কয়টা কয়টা বর্ণ আসে আমরা দেখি। এই যে এখানে আরেকটা কি আসবে, র আসবে। তাহলে দেখো একটা দুইটা তিনটা, তিনটা হচ্ছে বর্ণ আসছে। আর এই যে এখানে কি দুইটা হচ্ছে কি ধ্বনি। তাহলে দেখো এই একটা দুইটা আর এখানে দুইটা, তাহলে মোট হচ্ছে কি চারটা হচ্ছে ধ্বনি। আচ্ছা, আরেকটা আমরা এখানে আরেকটা বর্ণ যুক্ত করে দিচ্ছি এখানে, মারা। তাহলে মারাটা দেখো এখন কি হয়ে যায়, তাহলে র, তারপর হচ্ছে কি আবার সরেয়া আসছে। তাহলে সরেয়াকে আবার ভাঙলে কি হয়, সরেয় যোগ সরেয়, ঠিক আছে। তাহলে দেখো এখানে মা আর হচ্ছে কি রা, তাই না। অক্ষর কয়টা হয়ে যাচ্ছে, এখানে কিন্তু আর একটা অক্ষর থাকছে না, দুইটা অক্ষর হয়ে যাচ্ছে। দেখো ময়কারে মা একটা অক্ষর আর রয়কারে রা একটা অক্ষর। আবার দেখো যদি আমরা ধ্বনিগুলি দেখতে যাই, এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা কিন্তু ধ্বনি। আবার যদি তোমরা বর্ণ যদি দেখতে যাও তাহলে দেখো কয়টা বর্ণ, একটা দুইটা তিনটা চারটা, চারটা কিন্তু এখানে বর্ণ। তাহলে দেখো অক্ষর আলাদা, বর্ণ কিন্তু আলাদা। আমি আরো একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখে বুঝাতে পারি কিনা। দেখো আমরা যদি এখানে লিখি কর, এই শব্দটা আমরা এখানে লিখলাম, ঠিক আছে, কর। আচ্ছা, এটা কিন্তু একটা শব্দের একটা অংশ এবং আমরা একবারে উচ্চারণ করে শেষ করে ফেলতে পারি, কর, কর, শেষ হয়ে গেল, তাহলে এটা একটা অক্ষর। কিন্তু দেখো এটার সাথে যদি আমরা আকার দিয়ে দিই তাহলে এটা কি হয়ে যায়, করা, করা। তাহলে ক আর হচ্ছে কি রা, তাহলে এখানে কয়টা অক্ষর হয়ে গেল, দুইটা অক্ষর হয়ে গেল, ঠিক আছে। আবার দেখো আমরা যদি বলি এখানে করি, তাহলে দেখো ক রয় ঋষিকারে রি, করি, ঠিক আছে। তাহলে কিন্তু আবার আরেকটা, আবার এখানে কি দুইটা অক্ষর হয়ে গেল। কিন্তু এই দেখো এই যে করটার মধ্যে অক্ষর কয়টা, একটা। তার মানে আমরা এটা জিনিসটা ক্লিয়ার কিনা যে একটা শব্দের মধ্যে যতটুকু অংশ আমরা এক নিঃশ্বাসে বা এক প্রয়াসে উচ্চারণ করতে পারি তাকেই মূলত কি বলে, তাকেই বলে অক্ষর। আচ্ছা, আবার আমি আরেকটা আরেকটা শব্দ যদি তোমাদের মুখে মুখে বলে দিই তাহলে তোমরা নিশ্চয়ই এখন বুঝে ফেলবা। যেমন ধরো আমি যদি বলি বাংলাদেশ, তাই না, এই একটা শব্দ, তাই না, বাংলাদেশ একটা শব্দ বললাম। তাহলে এটা যদি তোমরা ভাঙলে দেখো এটার মধ্যে কয়টা অক্ষর পাওয়া যায়, বাংলাদেশ। তাহলে দেখো এর মধ্যে তিনটা অক্ষর আছে। কিন্তু তোমরা যদি ধ্বনি এবং বর্ণ যদি বিশ্লেষণ করতে যাও তাহলে কিন্তু দেখবা এখানে অনেকগুলি হয়ে যাচ্ছে। তাহলে আমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছি যে ধ্বনি, বর্ণ এবং অক্ষর, এই তিনটা কিন্তু আলাদা আলাদা বিষয়, প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা। যেমন আবার তোমরা যদি ইংরেজির সাথে মিলাও তাও কিন্তু তোমরা মিল খুঁজে পাবা। যেমন অক্ষরকে ইংরেজিতে বলে কি সিলেবেল, তাই না। আবার দেখো এই বর্ণকে, বর্ণকে কি বলে, লেটার বা অ্যালফাবেট। আবার এই ধ্বনিকে কি বলে, ধ্বনিকে বলে ফোনোলজি। এরকম করে ইংরেজির মধ্যেও কিন্তু দেখবে একই রকম ভাবে তোমরা মিল খুঁজে পাবা, ঠিক আছে। আচ্ছা, আর আমি আরেকটা তোমাদের শব্দ বলে দিতে পারি, যে শব্দটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে আমরা বানান লিখি একরকম করে, আবার উচ্চারণ করি কিন্তু আরেক রকম করে। যেমন দেখো আমরা একটা শব্দ এখানে লিখি এক, হ্যাঁ, এক, এই শব্দটা আমরা লিখলাম। দেখো এটা বানানটা কি হলো, বানানটা কিন্তু এ ক, এক। কিন্তু আমরা বলার সময় এটা কিন্তু বলি, দেখো এ জফল আকার ক, এক। তাহলে দেখো এটা এটা হচ্ছে কি, এই যে এই একটা, এটা আমরা উপরে যেটা লিখছি এটা হচ্ছে কি, এটা হচ্ছে বানান। আর এই যে নিচে যেটা লিখলাম এটা কিন্তু উচ্চারণ। তাহলে তোমরা বুঝতে পারছো ধ্বনি এবং বর্ণ এগুলা কিন্তু আলাদা পুরাপুরি, হ্যাঁ। ধ্বনি হচ্ছে আমরা শুধুমাত্র মুখে যেটা বলবো সেটা, আর বর্ণ যেটা সেটা হচ্ছে আমরা বানানের জন্য ব্যবহার করি, হ্যাঁ, যে কোনো শব্দ বানানোর জন্য আমরা ব্যবহার করি। তাহলে আমরা আবার একটু আগের বিষয় ফিরে যাই। আমরা বলছিলাম ধ্বনি কত প্রকার,
একটা বলছিলাম স্বরধ্বনি আর একটা বলছিলাম কি ব্যঞ্জন ধ্বনি, তাই না? এই দুই প্রকারের ধ্বনি হচ্ছে আমাদের আছে। তো এখন স্বরধ্বনির সংজ্ঞা আমরা জানছি, ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞাও জানছি। এখন জানবো স্বরধ্বনির যে প্রকারভেদ, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করবো। স্বরধ্বনি, হ্যাঁ, স্বরধ্বনি যেটা, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। স্বরধ্বনি আমরা জানি এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক, ঠিক আছে? আচ্ছা, তাহলে মৌলিকটা কি? আমরা মৌলিক নিয়ে আগেই কথা বলেছিলাম যে মৌলিক হচ্ছে কি, যেগুলাকে ভাঙা যায় না সেগুলাকে কি বলে? মৌলিক ধ্বনি বলে। আর যেই ধ্বনিগুলিকে ভাঙা যায় সেগুলাকে কি বলে? যৌগিক ধ্বনি বলে। যেমন দেখো, আমরা যদি এখানে স্বরে অ লিখি, হ্যাঁ, তারপর যদি আমরা এ লিখি, আমরা যদি রস্যই লিখি, এগুলাকে কিন্তু কি করা যায় না? ভাঙা যায় না। এই জন্য এগুলাকে কি বলবো? এগুলাকে বলবো মৌলিক স্বরধ্বনি, ঠিক আছে? আচ্ছা, আবার দেখো যৌগিক যেগুলা, যৌগিকগুলিকে কিন্তু ভাঙা যায়, ঠিক আছে? যেমন দেখো এই যে এ, না সরি, ওই, ও, এগুলাকে কি করা যায়? এগুলাকে কিন্তু ভাঙা যায়, ঠিক আছে? এগুলাকে ভাঙা যায়, এই জন্য এগুলাকে কি বলবো আমরা? এগুলাকে বলবো আমরা যৌগিক স্বরধ্বনি। তো এখন দেখো এই মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি হচ্ছে মোট 7টি। মৌলিক স্বরধ্বনি মোট 7টি। আর এই যৌগিক নিয়ে একটু মতভেদ আছে, হ্যাঁ। তবে সার্বজনীন যেটা, আমরা সেটাই বলে দিচ্ছি। তবে এটা তোমরা বিভিন্ন বইতে কিন্তু বিভিন্ন রকম পাবা। তবে সার্বজনীন যেটা, সেটা আমরা বলি যে এটা নিয়ে অনেকের দ্বিমত থাকতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে ধরা হয় এটা 25টি সার্বজনীন যেটা। তোমরা 9-10 ব্যাকরণ বইতে যেটা পাবা সেটা এখানে আমি আলোচনা করছি, হ্যাঁ। তো এখানে আমরা যৌগিকটা হচ্ছে কত প্রকার তাহলে জানবো? 25টি, হ্যাঁ, 25টি যৌগিক ধ্বনি। আর হচ্ছে মৌলিক ধ্বনি জানবো হচ্ছে 7টি। তাহলে দেখো এই আর মৌলিকগুলি কাকে বলবো? যেগুলাকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না সেগুলাকে বলবো মৌলিক ধ্বনি। আর যৌগিক হচ্ছে যেগুলাকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায় সেগুলাকে যৌগিক বলে। তাহলে দেখো এই যে 7টি আর এখানে কয়টি? 25টি। 7 আর 25 যোগ করলে কত হয়? 32টি। তাহলে আমরা মোট স্বরধ্বনি কয়টি বলবো? মোট স্বরধ্বনি হচ্ছে 32টি। তার মধ্যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি এবং যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা বলতে পারো যে স্যার এখানে ধ্বনি লিখছেন এখানে 32টা, বর্ণ কিন্তু কয়টা? বর্ণ কিন্তু আমাদের ঠিক এই 11টা, যেটা সেই 11টাই কিন্তু ঠিক আছে, ঠিক আছে? বর্ণ কিন্তু আমাদের 11টাই থাকবে, কিন্তু ধ্বনি হচ্ছে কি বেশি, ধ্বনি হচ্ছে 32টা। আচ্ছা, আবার একটু খেয়াল করো, আমরা ব্যঞ্জনে যদি যাই, হ্যাঁ, ব্যঞ্জন যদি আমরা ব্যঞ্জনে যদি আলোচনা করি, ব্যঞ্জনটা, ব্যঞ্জন ধ্বনিটা, ব্যঞ্জন ধ্বনির মধ্যে এরকম কিন্তু কোনো মৌলিক এবং যৌগিক এরকম কোনো বিষয় নাই, হ্যাঁ। ব্যঞ্জনের মধ্যে এরকম কোনো মৌলিক যৌগিক, স্বরধ্বনি যেরকম আমরা মৌলিক যৌগিক দিয়ে ভাগ করলাম, ব্যঞ্জনের মধ্যে কিন্তু এরকম কোনো ভাগ নাই, হ্যাঁ। ব্যঞ্জনটা তোমরা বলতে পারো সবগুলি হচ্ছে কি যৌগিক ধ্বনি, ঠিক আছে? এই জন্য ব্যঞ্জনের মধ্যে মৌলিক যৌগিক ভাগ করে না। তো ব্যঞ্জনের মোট ধ্বনি কয়টা? ঠিক আছে, মোট ধ্বনি হচ্ছে ব্যঞ্জন 33টা, ঠিক আছে? এখন তোমরা জানো ব্যঞ্জন বর্ণ কয়টা? বর্ণ কিন্তু 39টা। তাহলে দেখো এই 33 থেকে আমরা যদি 39টা যদি বাদ দিয়ে দিই তাহলে কত থাকে? 6টা না? এই 6টা হচ্ছে শুধুমাত্র বর্ণ, এটা আমাদের মনে রাখতে হবে। বাকি কয়টা থাকে? 6টায় চলে গেলে কয়টা থাকে? 33টা। এই 33টা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। কোনগুলি আমি একটু দেখা দিচ্ছি। যেমন দেখো এই যে মূর্ধন্য ষ, হ্যাঁ, মূর্ধন্য, তারপরে এই যে বিসর্গ, অনিশ্বর, হ্যাঁ, খণ্ডত, চন্দ্রবিন্দু, ঠিক আছে? এই 6টা আমরা এখানে যেটা লিখছি, এই 6টা হচ্ছে মনে রাখতে হবে, এই 6টা শুধুমাত্র বর্ণ। আর বাকি যা আছে ব্যঞ্জনের মধ্যে, হ্যাঁ, যেমন ক খ গ ঘ, এগুলো সবগুলি কিন্তু ধ্বনি। মানে মোট এখানে 33টা হচ্ছে কি ধ্বনি হবে, এই 6টা বাদে, এই 6টা বাদে, হ্যাঁ। মোট 39টা হচ্ছে কি বর্ণ। 39টা থেকে এই 6টা চলে গেলে এই যে 6টা, এই 6টা শুধুমাত্র বর্ণ। এখন দেখো এই বর্ণগুলি এগুলা ধ্বনি না কেন, আমরা একটু সেটা একটু দেখি কেন আমরা এগুলাকে ধ্বনি বলি না। যেমন আমরা একটা উদাহরণ এখানে লিখি যে মানুষ, একটা শব্দ আমরা লিখলাম এখানে। দেখো এই মানুষ শব্দটা শেষে এখানে কিন্তু মতের নস্বর দিয়ে আমরা বানানটা লিখছি, তাই না? কিন্তু এটা যদি আমরা এরকম করে দেখি, দেখো মানুষ দন্তের স দিয়ে লিখি, আবার যদি আমরা মানুষটা এরকম করে তালিবস্য দিয়ে লিখি, তাও কিন্তু হচ্ছে। দেখো তিনটাই কিন্তু হচ্ছে, ঠিক আছে? তিনটাই কিন্তু হচ্ছে। কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে এই তিনটাই কিন্তু বানান, বানান একটা হচ্ছে না, কিন্তু উচ্চারণ কিন্তু সবগুলি হয়েছে। দেখো এটাও মানুষ, এটাও মানুষ, এটাও মানুষ, তিনটাই কিন্তু মানুষ। উচ্চারণে কিন্তু কোনো পার্থক্য নেই, কিন্তু বানানে পার্থক্য হচ্ছে। এই জন্য এই যে মধ্যনস্যটা, এটা শুধুমাত্র লিখার জন্য লিখতে হয়। আর ধ্বনি হচ্ছে দন্তেশ্ব এবং তালিবস্য, এই দুইটা। আবার দেখো আমি আরেকটা শব্দ লিখি, যেমন দেখো মদ, এই শব্দটা লিখলাম মত, মদ। এটা কিন্তু আবার এরকম করে লেখা যায় ম খণ্ডত দিয়ে। তাহলে দেখো এই খণ্ডতটা শুধুমাত্র বর্ণ, ঠিক আছে? ধ্বনি হচ্ছে কি এই যে এই তটা। তাহলে এই যে এখানে যে মধ্যাহ্নস্ব, মধ্যাহ্ন, বিসর্গ, অনেশ্বর, খণ্ডত, চন্দ্রবিন্দু, এই 6টা হচ্ছে কি শুধুমাত্র বর্ণ, বাকি সবগুলি হচ্ছে কি ধ্বনি। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমি আবার একটু রিমাইন্ড করে দিচ্ছি, হ্যাঁ। স্বরধ্বনি কয়টি? তাহলে মোট স্বরধ্বনি হচ্ছে 32টি, তার মধ্যে মৌলিক হচ্ছে 7টি আর যৌগিক হচ্ছে কয়টি? 25টি।
আর যদি ব্যঞ্জন তোমাদের ধ্বনির প্রশ্নটা এরকম করে আসে, ব্যঞ্জন ধ্বনি কয়টি? ব্যঞ্জন ধ্বনি হচ্ছে আমাদের মনে রাখতে হবে, ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 33টি। আর এই যে 6টা বর্ণ সেটা তো তোমাদের আমি দেখাই দিলাম। এটাই হচ্ছে আমাদের এই ধ্বনিতত্ত্বের শুরুর দিকের প্রথম পর্বের আলোচনা। আমরা আরো আলোচনা করব ধ্বনিতত্ত্ব। আসলে তোমরা জানো ধ্বনিতত্ত্ব অনেক বিশাল একটা বিষয়, তো আমরা এটা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এরকম করে একটার পর একটা আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত থাকবে। তোমরা আশা করি বুঝতে পারছো। আর এটা যদি কোনো না বুঝতে পারো, কোনো বিষয় এরকম যদি থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে এই আমার ভিডিওটির কমেন্টসে যে আমাকে কমেন্টস করতে পারো, এবং তোমাদের কি কি বিষয় অজানা থেকে যাচ্ছে সেগুলো আমাকে আমার কাছ থেকে জেনে নিতে পারো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আসসালামু আলাইকুম।